আমারও মন খারাপ, অনেকেরই মন খারাপ, কারণ হয়তো ব্রাজিল থাকলে অন্যরকম ভাবতেন, সেই জন্য একটু মন খারাপ। আবার আনন্দ হচ্ছে যে একই মহাদেশের আর্জেন্টিনা অর্থাৎ ল্যাটিন আমেরিকান ফুটবলের এখন ধারক এবং বাহক ল্যাটিন আমেরিকার ফুটবলের। ল্যাটিন আমেরিকার ফুটবল মানেই একটা ছন্দবদ্ধ ফুটবল, একটা সৌন্দর্য, একটা শিল্প ইত্যাদি থাকবে। টেনে নিয়ে যাচ্ছে আর্জেন্টিনা, এটাও একটা আনন্দ। তো কালকে একটু মনটা খারাপ হয়েছিল যে যদি হেরে যেত, কিন্তু আমরা হেরে যাওয়ার সময় হেরে যাব এটা যেমন ভাবি, পাশাপাশি সেটা ভাবি না যে লিওনার্ড মেসি এমন একটা দলের নেতৃত্ব দিচ্ছেন যেখানে খেলা যে কোনো সময় তার গতিপথ পরিবর্তন করতে পারে। এই মুহূর্তে 102খানা ম্যাচ হয়ে গিয়েছে, 306খানা গোল হয়েছে, অর্থাৎ সব মিলে বিশ্বকাপ নানা রকম বিতর্কের মাঝেও একটা অসাধারণ জায়গায় চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। তার পেছনে কেপ ভার্দে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, আমাদের চোখ মুখ খুলে দিয়েছে কেপ ভার্দে। 5,20,000-এর দেশ, বিশ্বকাপ ফুটবলের প্রায় মেসি ওদের হারিয়ে দিচ্ছিল, এরকম একটা অবস্থা। এই সমস্ত জায়গায় আমরা যখন আলোচনা করি তখন আমাদের মনে হয় আমরা কত ভেতরে যাওয়ার চেষ্টা করি কিন্তু পৌঁছতে পারি না। আজকে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে আমরা দুটো সেমিফাইনাল নিয়ে তো কথা বলবোই। বিশ্ব ফুটবল এমন একটা জায়গায় আছে, অনেক হয়তো কথাবার্তা হবে, এবং এই বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পৃথিবীর মানুষ নেচে যেমন উঠেছে, পাশাপাশি নানা রকম প্রশ্ন নিয়েও আসছে। কেন এই বিশ্বকাপ ফুটবলটা কি আরও গতিশীল করা যেত না? আরও স্বচ্ছন্দে এগিয়ে যেতে পারতো না? বিতর্কহীন কি করা যেতে পারতো না? নিশ্চয়ই পারত। আমরা কথা প্রসঙ্গে এলে তো এলো, আমরা এগুলি আলাদা করে কিছু বলছি না, আমরা খেলার ভেতরেই নিজেদের সীমাবদ্ধতা রেখে দেব। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, যারা এখানে ফুটবল খেলছেন, যাদের নাম আমরা করি, তাদের সঙ্গে আমাদের অনেকটা দূরত্ব, আমাদের হয়তো জ্ঞান গাম্ভীর্যের গভীরতাও সেই মতো নেই, কিন্তু স্কোলানি বা টমাস টুচেল তাদের কথা যেমন বলতে গেলে আমাদের কিছুটা পড়াশুনো তো করতেই হয়, স্বাভাবিকভাবে পড়াশুনো করেই জেনে নেওয়া, এবং প্রশ্নগুলি সেই জন্যই আসে। তো প্রথমেই আমরা নিশ্চয়ই এই আজকের এই আলোচনায় দুটো ম্যাচ, প্রথম ম্যাচটা যাদের নিয়ে এত কথা, ফ্রান্স এবং স্পেন, আক্ষরিক অর্থে অনেকে হয়তো বলছেন এটাই ফাইনাল খেলা হয়ে গেল। ঘটনাটা আমার মনে তা না। দ্বিতীয় সেমিফাইনালটা দেখার পরে হয়তো অনেকেই তাদের মতবাদ কিছুটা চেঞ্জ করে বলবেন, না আরেকটা ফাইনাল দেখে নিলাম। সত্যি ইংল্যান্ডের কথা আমরা গতদিনও বলছিলাম যে ইংল্যান্ড খুব ভালো জায়গায় চলে যাচ্ছে, খুব ভালো ফুটবল খেলছে। কালকে কি হলো আমরা জানি না, সেটা নিয়েই কথা বলবো। সুতরাং মধুমানিককে যখন পেয়ে গেলাম তখন তো লোভ সামলানোর বিষয় নেই, লোভটা সামলাতে না পেরেই বলছি, মধুমানিক কেমন লাগলো দুটো সেমিফাইনাল? ধন্যবাদ সবাইকে। অ্যাকচুয়ালি বিশ্ব ফুটবলের মানে ফুটবল আসছে 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 এখন মানে প্রায় শেষের দিকে প্রায় শেষ, দশমী এসে গেছে। দুর্গাপূজার বোধন গেল, পুজো হলো, এখন দশমী, প্রায় কাছাকাছি। রাত জেগে ফুটবল খেলা। আমরা, আপনি অথবা অনেক ফুটবল পাগল দর্শক যারা ঠিক, রাত, আমাদের দুটো সেমিফাইনালই রাত 12:30টায়, আর ম্যাচ শেষ হতে প্রায় 3টা। প্রায় 3টে। এই আমি দুটো সেমিফাইনালেই মানে কি বলবো, মানে প্রত্যাশা মতো ফিফা র্যাঙ্কিং এর ফার্স্ট 4টে দলই আছে, 4টা দলই এসছে। এবং আমি এই চ্যানেলেই আপনাকে বলেছিলাম যে ইংল্যান্ড এবার ভালো টিম, এবং ওরা তো সেমিফাইনাল অব্দি যাবেই, এটা আমার একটা ইয়ে ছিল। আর যেহেতু স্পেন এবং ইয়ে আর্জেন্টিনা, ফ্রান্স ওরা প্রায় কাছাকাছি, কিন্তু আমি যদি প্রথম সেমিফাইনাল নিয়ে কথা বলি, প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে নিয়ে যে মানুষের প্রত্যাশা ছিল, ঠিক, হ্যাঁ, এটাকে মানে ঠিক কি বলে, ফুটবলের ফুটবলের মাঠে যেমন খেলা আছে, মাঠের বাইরেও খেলা আছে। হ্যাঁ, মানে টিম বিহাইন্ড টিম মিন্স যারা খেলছে 11 জন, আর যারা মাঠের বাইরে মানে গ্রাউন্ড মানে বল বয় থেকে শুরু করে যারা রিজার্ভ বেঞ্চে যারা আছে,
ডক্টর থাকতে পারে, ফিজিওথেরাপিস্ট থাকতে পারে, কোচ আছে, এক্সট্রা প্লেয়ার যারা আছে বিহাইন্ড টিম। ঠিক। এই আমার সেদিন আমি বলবো, যদিও ফ্রান্স হেরে গেছে আর স্পেন সেদিন জিতেছে, সঠিক মানে যোগ্য দল হিসাবেই স্পেন মানে ফাইনালে এসছে। ঠিক। আর ফ্রান্সকে এইবার বিশ্বকাপে মানে ফ্রান্স যে ঝড়ের গতিতে শুরু করেছিল, এবারে বিশ্বকাপে ফ্রান্স আপনার যখন একের পর এক ম্যাচ জিততে শুরু করেছে এবং বিশ্বকাপে ফ্রান্সের দুজন ফরওয়ার্ড, বিশেষ করে ডেম্বেল এন্ড এমবাপে, ওদের যে গতি, হ্যাঁ, সেই গতির কাছে অনেকে একটা আশায় ভেবেছিল, মানে হয়ে গেছিল যে কেউ জিততে পারে। তো সেই জায়গাতে আমি বলবো প্লেয়ারদের তো সবকিছু, মানে প্লেয়াররা মাঠে খেলছে, সবকিছু আছে, কিন্তু সেদিন যদি কারোর জয় হয়, এটা স্পেন দলের যে কোচ ছিল লুইস দে লা ফুয়েন্তে, উনি জিতেছেন। এবং উনার ট্যাকটিক্সের কাছে ফরাসি যে মানে ঝড়ের গতির ফরওয়ার্ডরা বোতল বন্দী হয়ে গেছে। ঠিক। একটা জায়গায় আমাদের একটু যদি ভাবি বিষয়টা বন্ধুমানিক, যে এই যে 20 মিনিটের পেনাল্টিটা, 20 মিনিটের এই পেনাল্টিটা যদি মানে না হতো বা না দেওয়ার পেছনে অনেক কটা কারণ হয়তো ছিল। কোনটা? মানে এই যে তাদের প্রথমটা না পরের কালকের ম্যাচটা? হ্যাঁ, না, ওই যে ইয়েকে যে পেছন দিক থেকে যে ইয়ামাল এসে করলো না, এটা তো কালকের ম্যাচ। আমি তো আগের, ও আচ্ছা, তুমি কি ফ্রান্সের কথাটা বলছো? হ্যাঁ, মানে ওটা বলে তারপরে এটা প্রসঙ্গে আসবো। এখন মানে আমি বলবো যে মানে ফ্রান্স যে মানে এমবাপে, মানুষ তো ভেবেছে এমবাপে মানে মার কাট, ও মানে যে কোনো কিছু করে দিতে পারে, ম্যাচের রং যে কোনো সময় বদলে করে দিতে পারে। এটাই কোচের যে ট্যাকটিক্স, কোচ মাঠের বাইরে। না, আমি এই যে ফ্রান্স আর স্পেনের যে প্রথম গোলটা, এটার কথা বলছি। আচ্ছা, স্পেনের 2-0 তো প্রথম যে গোলটা হলো পেনাল্টি থেকে, প্রথম যে মানে মাইকেল আরজেবল যে গোলটা করলেন পেনাল্টি থেকে, এই যে পেনাল্টিটা নিয়ে কথাটা বলছিলাম। অ্যাকচুয়ালি দেখুন, এই যে ইয়ামাল যে সাইড থেকে এলেন, মানে তুমি ব্যাপারটা লক্ষ্য করেছো নিশ্চয়ই, এই যে মানে লুকাস ডিঙ্গে যে ও তো পেছনে এইভাবে দাঁড়িয়েছে, তুমি এই দিক থেকে আসছে, ও তো বলটাকে প্রথম বার করে দেবে, পেছন থেকে যে ইয়ামাল আসছে ও তো দেখার কথা না সেটা। এই জায়গায় কেন VAR নিল না, এই প্রশ্নটা উঠছে। অ্যাকচুয়ালি দেখুন, মানে রেফারি VAR কখন নেয়? যখন সে নিজে কনফিউজড হয়। আর ফুটবলে এখন ম্যাক্সিমাম ওয়ার্ল্ড পর্যায়ে বলুন, আমাদের এখানেও ডায়াগোনাল প্রসেসেই রেফারিরা বাঁশি বাজায়। আর এটার সবচেয়ে বড় জিনিস হলো 10 গজের মধ্যে রেফারিরা থাকে। হ্যাঁ, তো উনি ভেবেছে যে না, আমি তো এত কাছেই ছিলাম এবং যেটা হয়েছে। আর অ্যাকচুয়ালি গোল মানে যখন ইয়েটা হয়েছে, ও গার্ড হয়ে গেছিল, ম্যানটা দেখতে পাইনি। ও তো পেছন দিক, এদিক থেকে এলো তো, ডায়াগোনালি এসছে তো ও তো বলটা তো এইভাবে এলো সামনে, ও বলটাকে ব্যাক ভলি করে বার করে দেবে বা পেছন দিক থেকে স্লাইডে দিয়ে দেবে, ওইদিকে একজন ফুটবলার ছিলেন। আসার সময় ও তো ঢুকে পড়েছে তখন গতিতে, ইয়ামাল তো প্রচন্ড জোরে দৌড়ুন। এই জায়গায় পেনাল্টিটা দেওয়ার ক্ষেত্রে কিছু বিতর্ক হতে পারে, ফুটবলে তো বিতর্ক থাকবে, সেটা আমরা সেখানে ঢুকে লাভ নেই, কারণ আমরা যেহেতু টিভিতে বসে দেখছি, ঠিক মানে কি ঘটেছে সেটা আমরা ঠিক বলতে পারছি না। আচ্ছা, এরপরে যেটা বলছিলে যে ওই কি ডেম্বেলে এবং এমবাপে, অ্যাকচুয়ালি মানে স্পেন কোচের ফুয়েন্তের স্ট্র্যাটেজি ছিল, ওরা অ্যাকচুয়ালি কি হয়, এমবাপে এবং ডেম্বেলে ওরা বল ছাড়া মানে এরিয়াল বল অথবা লুজ বলটাকে মানে উপর দিয়ে ওভারহেড বলটাকে ছাড়ে, এক্সেলারেট করে ফ্রম মিডফিল্ড থেকে এক্সেলারেট করে। আর সবচেয়ে বড় কথা হলো উনি কি করেছে, আমি বলবো যে কারণে মানে ফ্রান্স পুরো বোতলবন্দি হয়ে গেছে। আর ফ্রান্সের আরেকটা কথা হলো, উনি এই এমবাপ্পেকে অথবা ডেম্বেলকে মাঝ মাঠে আটকে দিয়েছে, ওকে স্পেস দেন, একদমই দেননি তো। এবং এই স্ট্র্যাটেজিটাই কাজ করেছে স্পেনকে মানে ওভারকাম করতে, ফ্রান্সকে ওভারকাম করতে। একদম তাদের মাঝমাঠটা সাংঘাতিক, মাঝমাঠটা সাংঘাতিক, ঠিক। কিন্তু আমি একটা জিনিস দেখলাম,
উনি যেহেতু জানে যে এমবাপে এবং ডেম্বেলে ওদের গতি বেশি, ঠিক তো। তাই ওদেরকে স্পেস না দিয়ে ওদেরকে মাঝ মাঠেই আটকে দেওয়া। একদম। আর বিশেষ করে ওলিস, ফ্রান্সের যে মেইন মানে বল যে সাপ্লাই করে, Right. সাপ্লাই লাইন, Right. এটাকে পুরো কলাপস করেছে রুড্রিগে দিয়ে। হ্যাঁ, মানে ডিফেন্ডিং যে আছে মানে স্পেন টিমের যে মিডফিল্ড ছিল, হ্যাঁ ডিফেন্ডিং মিডফিল্ড যে রুড্রি, হুম। ওকে দিয়ে পুরো মানে ওলিসকে অকুজি করে এই দিয়েছে। তো রুইজ, তারপরে মানে মাঝখানটা যে মানে এই যে অ্যালেক্স ভায়েনা, তারপরে হচ্ছে মাইকেল মেরিনো, এরা তুমি জায়গাটা ঠিক ধরেছো যে এমবাপে যদি 25 গজ বা 30 গজ জায়গা স্পেস পেয়ে যায়, তাহলে এই সমস্ত বুলডোজারের মতো ঢোকে তো, ফলে এদের ওর সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ওর যে অ্যাক্সেলারেশন এবিলিটি, এটা স্টার্টটাই নিতে দেয় না। স্টার্টটা নিতে দিল, সেখানে অফসাইড একদম 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 যার offside জন্য track। ওদের করার কিচ্ছু ছিল না। রাইট, একদম ঠিক, হ্যাঁ। একদম ঠিক। এটাই ম্যাচের ওই দিন ম্যাচের মানে মেইন ইয়ে ছিল, এইখানে strategy ছিল। এইখানেই তো বড় বড় কোচদের কাছ থেকে তো আমরা এটাই দেখি, এই দেশও যে এই জায়গায় কিন্তু তার স্ট্র্যাটেজিক পরিবর্তন যেটা আশা করেছিলাম সেটা কিন্তু উনি করলেন না, একই রকম জায়গায় রাখলেন। খালি মানে ডেম্বেলে ম্যাচটাকে দেখবে, এমবাপে ডেম্বেলে নিয়ে যাবে, বারকোলা অফ হয়ে গেল, বারকোলাটা একদম অফ হয়ে গেল। আর actually- আরেকটা মুশকিল কি, তুমি মধুমানিক, তোমার কি এটা মনে হয় না যে আমার একটু মনে হয়েছে যে ওদের যে এই ডিপ ডিফেন্সে 17 জার্সি নাম্বার 17 যে সালিবা, ও যখন উঠে গেল ডিফেন্সটা কিন্তু প্রায় অকেজ হয়ে গেল। আর একটা জিনিস হলো কি, মানে ওই মানে যে মানে স্পেন এবং মানে ফ্রান্স, এই দুটো টিমের মধ্যে ডিফারেন্স হলো ফ্রান্স মানে স্টার নির্ভর, মানে মিন্স এমবাপে ডেম্বেল ওরা মানে খুব, স্পেনের সবই স্টার। আর ফুয়েন্তে ওর যেদিন মানে বিশ্বকাপের দায়িত্ব নিয়েছে, কাতার বিশ্বকাপের পরে উনি সিনিয়র টিমের দায়িত্ব নিয়েছে। এর আগে উনি আন্ডার 19, আন্ডার 21, আন্ডার 23 কোচিং করেছে। হ্যাঁ, এবং উনি দায়িত্ব নেওয়ার পর একটা জিনিস বুঝিয়েছে, হ্যাঁ একটা জিনিস বুঝিয়েছে যে এই টিমে সবাই স্টার, একদম সেটা করে বলছি, একদম ঠিক। এবং এখানে কোনো মানে সবাই যখন স্টার হয় তখন আর আলাদা করে কোনো তারা নেই, তখন আমরা সবাই সমান। ঠিক। আর কোচ নিজেও এত বেশি মানে এটা বলে না, একজন কোচ ফ্রেন্ডস গাইড ফিলোসোফার, কোচ নিজেকেও নামিয়ে এনেছে, এনে ঠিক পিতা পুত্রের মতো সম্পর্কটা স্পেন দলে তৈরি করেছে, এক বন্ধুর মতো ছিল। হ্যাঁ। এই জায়গাতেই মানে স্পেনের সবচেয়ে বেটার, মানে আমি মধুমানিকের সঙ্গে সহমত পোষণ করি, স্পেনের সবচেয়ে বড় সুবিধার পরিসংখ্যানও তাই বলে যে স্পেন এই পর্যন্ত গোল খেয়েছে, গোল হজম করেছে মাত্র একটা, আর এই জায়গায় 13খানা গোল করেছিল। পক্ষান্তরে ফ্রান্সের গোলের সংখ্যা বেশি, গোল খাওয়ার সংখ্যাও বেশি। স্পেনের এই পরিসংখ্যান থেকে একটা প্রমাণ করে স্পেনের ডিপ ডিফেন্সটা অত্যন্ত শক্তিশালী, মানে গোলকিপার থেকে শুরু করে প্রত্যেকে। এই যে জায়গায় মানে এই যে উনাই সাইমন যে গোলকিপার, মানে অনেকটা সেফ ছিলেন, অনেকটা সেফ। আমি আপনার এখানে বলেছিলাম, আরো দুটা চ্যানেলও বলেছি, এবার বিশ্বকাপে সবচেয়ে ভালো মানে মাঝমাঠ হলো স্পেনের, একদম। হ্যাঁ, আমি নামও বলে দিলাম, দুর্দান্ত। হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি মাঝমাঠ যদি ঠিক থাকে তখন ডিপ ডিফেন্সটা অনেক অনেক ফ্রি খেলতে পারে। প্রায় ডিপ ডিফেন্সে 7 জন হয়ে যায়, 4-3-7, একটা গার্ড পাচ্ছে, ডাইরেক্ট বলটা যাচ্ছে না। আমি এই প্রসঙ্গে আসছি, ঠিক কালকে যে ভুলটা হয়েছে, তাই এখন ঘটনা হয়েছে স্পেনের যে ডিপ ডিফেন্স মাঝমাঠ তো দুর্দান্ত মাঝমাঠ, আর স্ট্রাইকিং এ যারা আছে ইয়ামেল থেকে শুরু করে দু সাইডে যে অপারেট করছে, ইয়ামেল অ্যাকচুয়ালি এখনো মেসি বা এমবাপের জায়গায় পৌঁছেনি, কিন্তু ওলো উদীয়মান সূর্য, উদীয়মান তারকা। ঠিক আছে, হয়তো সামনের বিশ্বকাপে দেখবো আমরা মেসির জায়গায় চেষ্টা, হ্যাঁ সাংঘাতিক চেষ্টা করছে। বয়স নজরে পড়ে গেছে, 19 থেকে 20 বছর বয়স, নজরে চলে এসছে, এবং সে বার্সেলোনাতেও খেলছে। হ্যাঁ, সেই দিক থেকে বলছি যে টোটাল যে টিমটা স্পেনের, ওরা তো আগের থেকে টাকা ফুটবলটা খেলতো, এখন কিন্তু সরে এসছে অনেকটা, না সরে এসছে মানে ওটা আছে, ওটার সঙ্গে সংযুক্ত করেছে গতিটাকে, ফ্লুয়েন্ট ওখানে গতিটা এনেছে সাংঘাতিক। যে বয়সটা ওদের যে মানে ইয়াং গ্রুপের লোকজনের তো বেশি। আসলে এক কথায় যদি খুব সংক্ষেপে যদি একটা শব্দ বলি, আপনারাও সহমত পোষণ করবেন, একটু ভাবুন, সেটা হচ্ছে যে প্রায় দৌড়েই হারিয়ে দিল ফ্রান্সকে।
একরকম একটা দৌড়েই হারিয়ে দিল। সেই দিক থেকে বিচার করে মানে ওই যে কথাটা তুমি শুরু করেছিলে, প্রায় আউটক্লাস করে দেওয়া হলো এমবাপে বা ডেম্বেলে, হ্যাঁ, বারকোলা, বোতলবন্দি, একদম ঢুকতেই দিল না ওদের। আর সবচেয়ে বড় ওদের মানে এতদিন যে খেলে এসছে ওলিস, ওদের মানে মানে সবচেয়ে মাঝমাঠ, যেখানে ফ্রান্সের মাঝমাঠের তুলনায় স্পেনের মাঝমাঠ অনেক হেভি, মানে অনেক স্বাচ্ছন্দ্য বেশি, নাম বেশি, নাম বেশি, স্বাচ্ছন্দ্য বেশি, মানে সবকিছু ওদের পারফরমেন্স এবং ইয়েতে, সেই জায়গাতে একটা মাত্র ছিল ফ্রান্সের ওলিস। এই ওলিসটাকে বোতলবন্দি করেছে রুডি নামে একজন মানে ডিফেন্ডিং মিডফিল্ডার, ওকে দিয়ে ওকে পুরো কলাপস করে দিয়েছে, যার জন্য সামনে বলে আসছে না, বলে পাচ্ছে না। এই যে ওলিসকে মানে নড়াচড়া কম করতে দেওয়ার পরিপ্রেক্ষিতে চাপটা বেড়ে গেল বারকোলার উপরে, বারকোলা বল খুঁজেই পেলেন না, এমবাপে বলের জন্য হাফ ইত্তেস করে গেলেন সারাক্ষণ, বল পাচ্ছে না কিছুতে, এই জায়গায় সুবিধাটা করে। আরেকটা জিনিস হলো ধৈর্য হারিয়ে ফেলেছে মানে ফ্রান্সে বলছি আর কি। আর গতকাল যে ম্যাচটা হয়েছে সেটা আপনার এই আর্জেন্টিনা ভার্সেস পেদ্রো পোরোর গোলটা, এই যে দ্বিতীয় গোলটা স্পেনের, দেখো মানে একটা মিলিত প্রয়াস, দেখুন এটা ওয়াল করে বের করে নিয়ে চলে গেল। এটা আপনার ইয়ে হয়েছে কাউন্টার অ্যাটাক থেকে বলটা, কাউন্টার অ্যাটাক একদম তাদের ডিফেন্স, ওরা ওখানে প্রেসার করছিল, ওখান থেকে বলটা পেয়ে তারপরে গোলটা তোমার মানে হ্যাঁ, পেড্রো কোত্থেকে উড়ে এলো, এসে তারপরে ঢুকলো, ওয়াল করে নিল, ওয়াল করে নিয়ে গোল করে দিল। এই যে জায়গাগুলি, এইগুলি আসলে বিশ্বকাপে তো আমরা এইগুলি দেখতেই অভ্যস্ত, এই জায়গায় দেখে মানে অনেক সময় মানে আমি সেদিন বলবো ফ্রান্স এবং স্পেনে কোচের জয় হয়েছে, কোচ তার স্ট্র্যাটেজি, ফুয়েন্তের জয় হয়েছে। যে ফুয়েন্তে, এই যে রুডি ছেলেটা, ওকে ও ইনজুর্ড ছিল, ওকে দলে নেওয়াতে কোচের অনেক সমালোচনা শুনতে হয়েছে, কিন্তু সেই দিন সবচেয়ে মাঝমাঠে মানে মানে কি বলবো, এমন অনেক প্লেয়ার আছে দেখুন দর্শকের জন্য খেলে, গ্যালারি শো, স্কিল কম, আবার অনেক প্লেয়ার আছে দলের জন্য খেলে, দর্শকের কাছে বেশি ভালো লাগে। রুডি ঠিক সেরকম প্লেয়ার, এবং দলের জন্য ওই দিন যা ফুটবল খেলেছে, আজকে স্পেনে সাংবাদিকরা যারা সমালোচকরা সবাই বাহবা দিচ্ছে ফুয়েন্ট। একদম এই জায়গাগুলি তো মানে ফারাক করে দেয়। যে স্পেনের কোচের কথা বললো, ঠিক একই রকম ভাবে সমস্ত জায়গায় স্কোলানি, কালকে আর্জেন্টিনার স্কোলানি তিনখানা চেঞ্জ, দ্বিতীয়ার্ধে তিনটে পরিবর্তন এনে খেলাটার মাথাটা ঘুরিয়ে দিলেন কালকে। মানে এই যে আর্জেন্টিনা ভার্সেস তাদের ইয়ের খেলাটা, ইংল্যান্ডের খেলাটা, ইংল্যান্ড গোলটা করার পরে কেন ডিফেন্সে গেল ওরাই বলতে পারবেন। ওর মানে টমাস টুচেলের কোচের কি ভূমিকা ছিল এই জায়গায় আমরা জানি না, বুঝতে এত দূর থেকে বোঝা সম্ভব না, কিন্তু ডিফেন্স, এত ডিফেন্স করে, যেখানে মেসিকে, যেখানে মেসি রয়েছে, এটা ভাবনা মাথা রেখা। হ্যাঁ দেখুন, একটা কথা বলছি, গতকাল যখন খেলাটা দেখছিলাম, আমার আমি কিন্তু একটা সময় মানে কোন দলের সাপোর্ট করতাম, কিন্তু যখন মানে খেলাটা দেখি, যেহেতু আমি এখন কোচিং লাইনে আছি, হ্যাঁ একটা দলকে না, আমি যে ভালো খেলে আমি ওই সময়টা ওই দলের হয়ে যাই। এবং আমার ইংল্যান্ডের খেলা খুব ভালো লাগছিল, ফার্স্ট হাফটা দারুণ, এবং ফার্স্ট হাফে 64% ইয়ে বল দখলে, 70%, 19টা ফাউল হয়েছে, 12টা ফাউল করেছে ইয়ে মানে আর্জেন্টিনা, আর ওরা করেছে 7খানা ফাউল, মানে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফ মিলে। টোটাল যদি বল দখলের ইয়ে করি মধু, দেখি মানে মানে চিন্তা করি আমি পরে, যে ওদের যে তথ্যটা বেরিয়ে এসছে তা দেখা যাচ্ছে বল দখলের ক্ষেত্রে 60% কাছাকাছি হচ্ছে ইংল্যান্ডের দখলেই বল ছিল ফার্স্ট হাফ। সেকেন্ড হাফ সব মিলিয়ে ধরো এই টোটাল ম্যাচটার ভেতরে মানে পাস হয়েছে, দু দল মিলেই পাস হয়েছে মানে 578টা, এই পাস একে একে দেওয়া ইত্যাদি দীর্ঘক্ষণ। আর এই পাসগুলির ভেতরে দুই দল মিলে 93% পাস ছিল সফল। ম্যাচটা কত আপ এন্ড ডাউন হয়েছে এখান থেকে বুঝলাম। না, আমি একটা কথা বলবো, যে আমরা কোচরা অনেক সময় টিমকে বলি তুমি ডিফেন্সিভ করো, এখন এটা কখন এই বিশ্বমানের এই পর্যায়ে যেখানে মেসি ওরা খেলছে, এত আগের থেকে ডিফেন্সিভ করে, মানে আমি বলবো ওই গত দিন যে ফ্রান্সের সঙ্গে স্পেন জিতলো, কোচের স্ট্র্যাটেজিতে জিতে গেল, আর কালকে যেখানে মানে ইংল্যান্ড লিড করছে, সেকেন্ড হাফে লিড করছে, খুব ভালো গোল করেছে, থার্ড ম্যান মুভে এসে ফিনিশ করে এগিয়ে গেল, সেখানে মানে হঠাৎ করে আপনার
টিমটা পুরো ডিফেন্স হয়ে গেছে, ক্যান থেকে শুরু করে সব নেমে পড়লো, সামনে কেউ নেই। কেনকে প্র্যাকটিক্যালি খুঁজেই পাওয়া গেল না। দেখেছো আমি দেখুন, আমি বলছিলাম ফার্স্ট হাফ খেলেছে ইংল্যান্ড, তারপরে সেকেন্ড হাফের মাঝামাঝি গোলও পেয়েছে, তারপরে মানে স্কলানি আপনি যেটা কথাটা বলছিলেন যে তার তিনটা চেঞ্জ, হ্যাঁ সে দেখেছে আজকে সেমিফাইনাল না, এটাই ফাইনাল, নকআউটের প্রতিটা ম্যাচ ফাইনাল। কারণ আমি এই ম্যাচটা যদি জিতি, পরের ম্যাচে আমি খেলতে পারবো না, আমি টিম থেকে আউট হয়ে যাবো। এই মার্টিনেজকে নামানো, তারপরে তোমার গর্ডনকে নামানো ইত্যাদি বিষয়গুলি না, আমি যে কথা বলছিলাম, ও তিনখানা চেঞ্জ করেছে, তিনটা ফরওয়ার্ড, ঠিক আছে, মানে ও দেখেছে আমি তো হেরে যাচ্ছি, আমি অল আউট খেলতে হবে। হ্যাঁ, এখন আর ওরাও ডিফেন্সিভ হয়ে আছে, এই সুযোগটা নেবে। ডিফেন্সিভটা সেটাই বলছি, ওরা যে ডিফেন্সিভ হয়েছে যার জন্য ম্যাচটা, এই তো কেন হেরেছে এটা কথা বলি। আপনি দেখবেন আমরা কি বলি, যখন আক্রমণে যাবে তখন অ্যাটাকিং থার্ডে ম্যান পাওয়ার বাড়াও, কারণ একটা গাছে যদি আমি মগ ডালে চলে যাই তখন গাছটা নুয়ে পড়ে সামনের দিকে, ওখানে যদি ওজন হয়, ঠিক ওইভাবেই মানে একটা টিমকে যখন আক্রমণ করছি, অ্যাটাকিং থার্ডে যদি আমার প্লেয়ার বেশি থাকে তখন অটোমেটিক ওদের ডিফেন্স ভাঙবে। যখন ধরুন ওরা কি করেছে, তোমার দলে মেসির মতো একটা মানুষ আছে না, মেসি তো ঠিক আগের ম্যাচটা তো মানে মিন্স কোয়ার্টার ফাইনালের ম্যাচটা যা হয়েছিল, মেসি কিন্তু একটা গার্ডে ছিল একদম মাঝখানে, কিন্তু সেকেন্ড হাফে ও দেখলো ও আস্তে আস্তে আবার ডান দিকে চলে গেল, ঠিক আছে, ও মানে মার্কিং থেকে একটু সরে গেছে, যার ফলে কি হয়েছে, ওরা কি করেছে, তখন খেলা প্রায় অনেকক্ষণ মানে 20-25-30 মিনিট বোধহয় বাকি আছে, যে ডিফেন্ডিং যখন হয়ে যেছে হাফ টাইমের পরে 30 মিনিটের মতো, মানে হাইড্রেশন ব্রেকটার পরেই আমি বুঝলাম না এটা টমাস দুকেল ওনার স্ট্র্যাটেজি ছিল না ওনার কথা না শুনে প্লেয়াররা নিজেরা করে নিয়েছে। আমি কনফিউজড, আমি দেখতে দেখতে আমি বলছি কি করছে এটা, আমার মতো কোচ। আমিও ভাবছি আরে একটা জিনিস হলো কি, একটা অ্যাটাক ইজ দ্য মেইন ডিফেন্স, একটা কথা আছে, মানে অ্যাটাক হলো ডিফেন্স থেকেও বড় ডিফেন্স। আপনি যদি আক্রমণ ভাগে, যে ওরা পুরো নেমে গেছে, আক্রমণ যদি দুটো প্লেয়ার না থাকে, আমার অ্যাটাকিং থার্ড, মিড থার্ড, ডিফেন্ডিং থার্ড, ওরা অ্যাটাকিং থার্ড ছেড়ে দিয়েছে, মিড থার্ড ছেড়ে দিয়েছে, আর ওরা কি করেছে, মানে আর্জেন্টিনা এই সুযোগটা নিয়েছে, যেহেতু ওরা সব নেমে গেছে, ডিফেন্ডার চলে এসেছে মিড থার্ডে, আর মিড থার্ডে ওরা চলে গেছে স্ট্রাইকারে, আর স্ট্রাইকার তো আছেই, মানে অ্যাটাকিং থার্ডের প্লেয়ার তো আছেই, তো কি হয়ে গেছে, জটলা হয়ে গেছে অনেক, একের পর এক আক্রমণ, আর বিশেষ করে মেসি, তারপরে যে এত মানে ইয়েগুলি আছে, হ্যাঁ ওরা বলটা ক্লিয়ার করছে একদম, মানে 1 সেকেন্ডও বলটা, একদিকে অ্যালভারেজ, মেসি, এরপরে আবার নিয়ে এলো মার্টিনেজকে, নতুন করে তুলে আনলো। এই যে ত্রিধারা আক্রমণটা, এটা তাদের সবচেয়ে বেশি চাপ, মানে যদি গোলকিপার মারাত্মক ফর্মে না আসতেন, একটা তো হেড একদম গোল লাইন, একটা পোস্টে লাগলো, অনলি ফর ডিফেন্সিভ করার জন্যই ম্যাচটা হেরে গেছে, এত প্রেসারটা চলে এলো। প্রেসার হবে তো, বলটা আপনি ক্লিয়ার করছেন, একটা স্টপার ধরুন লং বল ক্লিয়ার করলে ওইখানে 1 সেকেন্ডের মধ্যে বলটা আবার জায়গায় চলে আসছে, মানে ওরা তো করতে পারছে না। এইটা একটা দিক, আপনারা যারা বুঝছেন মধু ঠিকই টেকনিক্যাল মেথডটা ঠিকই ধরেছে। এবং আমাদের আরেকটা জিনিসও মনে হচ্ছে, টুখেল যে গর্ডনকে যখন তুলে নিলেন, সাধারণ ফুটবল সমালোচকরা বলছেন, আমি কালকে শুনলামও, কিছুটা হ্যারিকেনের মুখ থেকেও বেরিয়েছে যখন ইন্টারভিউটা দিচ্ছে, কিছুটা বেরিয়ে হলো, এই যে গর্ডনকে যে তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে কি কোচ বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি জটিল হতে চলেছে, সুতরাং আমি রক্ষণ ভাগে আরো লোক বাড়াই। এই যে জায়গাটায় অ্যান্টনি গর্ডনের জায়গায় যে এজরি কানসাকে নিয়ে এলেন, কানসাকে তুলে আনলেন, এই জায়গায় কিন্তু জায়গাটা পূরণ হলো না, যার সুযোগ নিয়ে নিলেন মেসি সহ অন্যান্যরা। এটা স্বাভাবিক কথা, বিশ্বমানের পর্যায়ের এরকম একটা টিম, ওরা সবসময় মানে সুযোগ সন্ধানী, আর মানে যখন মেসি ওরা হেরে যাচ্ছে, ওরা তো পাগল হয়ে গেছে। এনজো ফার্নান্ডেজের গোল শটটা যখন পোস্টে লেগে ফেরত হলো, মেসি মানে মেসির ক্রস থেকে, এনজো ফার্নান্ডেজ একটা চলতি বলে শট নিল, গোলকিপারকে মিস করে পোস্টে লেগে ফেরত চলে এলো। দেখো গোলটা যে হলো 1-1 যেটা হলো, সেটাও কিন্তু ওইটারই কাউন্টার অ্যাটাক। আহত বাঘ কিন্তু
মানে সুস্থ ভাগের থেকে অনেক কতক্ষণ বেশি। নজরে রাখে? তোমরা যখন কোচিং করো নিশ্চয়ই এটা দেখো যে বলকে নজর করো, তোমরা তো নিশ্চয়ই বলবে কতক্ষণ বলটাকে নজরে রেখেছেন, যে বলটা কোন জায়গায় যায়। আরেকটা হচ্ছে ইনভলভমেন্ট, আমাকে ম্যাচটাকে বার করতে হবে একটা ইন্টারেস্ট। না, ওরা তো দেখুন, আমার মনে হয় এটাই মানে ওদের এখন একটা মানে হয়ে গেছে। মানে আর্জেন্টিনা যখন আহত হয়ে যায়, মানে মানে হারার মুহূর্তে চলে আসে, দূরগোড়ায় চলে আসে, কেপ বার্দে থেকে শুরু প্রত্যেকটি খেলায় কিন্তু একের পর এক ওরা লাস্টের 10 মিনিটেই খেলাটা মানে করে। আহত বাঘ অনেক বেশি শক্তিশালী। বলছে বিশেষজ্ঞরা বলছে যে ল্যাটিন আমেরিকান ফুটবলকে যদি তুমি এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে যাও তাহলে বিপদে পড়তে পারো। এবং ওরা কি করেছে, আপনি এই প্রত্যেকটা ম্যাচ পরপর 3টা ম্যাচ এই পরীক্ষা ওরা পাস করে গেছে। একদম, হ্যাঁ, এটা প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ, ওরা লাস্টের যে শেষ সময় পর্যন্ত দেখে 10 মিনিট, লাস্টের যে 10 মিনিটের যে চাপটা, এটা রাখতে পারেনি লাস্টে। ইংল্যান্ড, হ্যাঁ। আপনি যতই করুন, আপনার যদি পুরো মাঠটাকে যদি একটা 110 মিটার অথবা 115 মিটার অথবা 20 মিটার মাঠটাকে যদি আপনি 30 গজ অথবা 15 গজের মধ্যে চলে নিয়ে আসেন, তাহলে তো এটা মানে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গোল হয়ে যেতে পারে। ঠিক। প্রথম গোলটার ক্ষেত্রে আপনাদের যেটা বলি, আমরা শুধু এক সময় বলতাম, কেউ কেউ ব্যঙ্গ করেও বলে, মেসি সম্পর্কে ব্যঙ্গ করাটা ঠিক না। কেউ কেউ বলে মেসির তো এক পা, বাঁ পা যা পড়বে একদম ক্ষুরোধার, যে মারবে বাঁ পা যদি থাকে ঠিক থাকে। কিন্তু দেখুন প্রথম গোলটা কিন্তু সেন্টারটা করেছে ডান পায়ে, ডান দিক, হ্যাঁ, অ্যাসিস্টটা করেছে ডান পায়ে। এবং পরের গোলটা যেটা মানে ফার্নান্ডেজের যে গোলটা যেটা বলছি, মধু আশ্চর্য, আমার 1982-তে এখানে কৃষ্ণ কুমার সিং এর একটা ইয়ের এগেইনস্টে আমি দাদা, আমার একটা সৌভাগ্য হয়েছে, আপনাদের চ্যানেলে এসে সুব্রত দা বর্মা, হ্যাঁ, সুব্রত দা ছিল মাঠে আমার সঙ্গে। মেসি এই যে লাস্ট আসলো, যে গন্ডগোল হলো, তার আগের বার মেসি মানে আর্জেন্টিনা টিম এসেছিল ওখানে, মানে আপনার ইয়েতে সল্টলেক স্টেডিয়ামে। আর ভেনেজুয়েলার একটা দল, দুটো দমে একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল। ওই ম্যাচটা আমার দেখার সুযোগ হয়েছে। আর যেহেতু আমার বন্ধু বান্ধব ছিল, আমি একদম খুব কাছ থেকে মেসিকে দেখেছি, মানে টানেল থেকে বেরিয়ে যখন যাচ্ছিল। এবং এই তখন মানে 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 সবে হয়েছে, মানে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়েছে সল্টলেকে। এবং যারা ছিলেন, শ্রমিক লাহিড়ী নাকি একজন এমপি ছিলেন তখনকার সময়, উনার এই পৃষ্ঠপোষকতায় মেসিকে আনা হয়েছিল। তখন মেসি এই মাঠ দেখে, সিনথেটিক ফুটবল মাঠ দেখে খেলতে রাজি হয়নি। এটা তো বেআইনি, অনেক না বেআইনি না, মানে এখন এটা ব্যান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বলছি এই সিনথেটিক মাঠ দেখে মেসি রাজি হয়নি। তারপরে অনেক বলে টলে স্পন্সররা ধরে টরে ওকে করেছে। মেসিকে দেখেছি, মেসি বাপা তো ওর ক্ষুরোদার, হ্যাঁ, কিন্তু আমি সেখানেও দেখেছি ও দাঁড়ায় যে রাইট সাইডে, মানে রাইট উইং অথবা রাইট হাফে দাঁড়ায়। অ্যাকচুয়ালি মারাদোনা যখন আক্রমণ করতো ভার্টিক্যালি যেত, ভার্টিক্যালি ওর আমার যেত, আর মেসি ল্যাটারালি, মানে চাকুটাকে আমরা কাটি না এরকম ভাবে, ঠিক এইভাবে মেসি রানটা করে, আউটসাইড থেকে ইনসাইডে ঢুকে যায়। তো যখন ওর ডান দিকে থাকে, ডান পাটা থাকে, কিন্তু ও যখন বাঁ পাটা পুরো পায় মানে গোল পোস্টটাকে, আমাদের একটা কথা আছে মানে অ্যাজ আর্লি পসিবল টু রিচ টুয়ার্ডস অপোনেন্ট, মানে গোল পোস্টে যত তাড়াতাড়ি পৌঁছতে পারে। এবং এই যে ওর যে ল্যাটারালি যে মানে রানটা, এটাই মানে মানে অনেক টিমের কাছে মানে বিশাল মানে যন্ত্রণাদায়ক আর কি, মানে ওর এটা প্রেডিক্ট করতে পারে না। একদম, যে কথা আসলে ঠিকই বলছে মধু, যেটা বলছেন যে এই সমস্ত ফুটবলারদের প্রেডিক্ট করা একটু মুশকিল। সেখানেই যেটা বলছিলাম যে ইংল্যান্ডের কোচ কি একবারও মাথায় আনলেন না বিপক্ষে আমরা ভাবছি কেন ডিফেন্সিভ করছে, টিমটাকে কেন তুলছে না। এবং আমি দেখলাম উনি ডাকছেও না, চুপচাপ বসে আছে, মানে মনে হচ্ছিল ছেলেরা যেন ওনার কোনো কথা শুনছে না হয়তো, মানে এরকম একটা পরিবেশ হয়ে গেছে। এই জায়গাতেই মানে হেরে গেছে শুধুমাত্র এই জন্য। হ্যাঁ, যদি ওদের স্বাভাবিক খেলাটা খেলতো, মানে জানি না ফুটবল খেলা তো কি হয়, মানে এরকম ভাবে মানে পর্যাপ্ত হতো না। এই জায়গাটাতে মানে ম্যাচটাকে হাতে ধরে যেমন ছেড়ে দেওয়া হলো, কথাটা যেমন বলছিল। আরেকটা কথা বলছি, আপনি টাইম নষ্ট করেন, ডিফেন্সিভ করেন, এটা 5 মিনিট পর্যন্ত হতে পারে, 3 মিনিট 5 মিনিট, এতক্ষণ ধরে আপনি ডিফেন্স করে যাবেন, ভাঙবে না। যে টিমে মেসির মতো লোক রয়েছে, মার্টিনেজকে তারা নতুন করে ইনক্লুড করলো, গোলটাও করে দিল। এই যে জায়গাতে দাঁড়িয়ে যে কথা বলছিলাম, যে আসলে
এক সময় মনে হচ্ছিল এবং কোচ দেখেন স্কেলোনি, হ্যাঁ আমি বলেছিলাম স্কেলোনি হলো সবসময় মাথায় 3-4টা প্ল্যান নিয়ে চলে, মানে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি, বি না করলে এবং স্কেলোনিকে বলে ম্যানেজমেন্ট ম্যানেজার, ঠিক, মানে সিচুয়েশন ম্যানেজমেন্ট ম্যানেজার স্কেলোনিকে বলে। এবং ও কি করেছে, যখনই 3টা চেঞ্জ করেছে, 3টাই কিন্তু স্ট্রাইকার মানে ফরওয়ার্ড নামিয়েছে। আর ওদের তো পরে লাস্টের 10-15 মিনিট আপনার ডিফেন্সের কোনো দরকার ছিল না, সব ফরওয়ার্ড বেশি করে দিয়েছে, যার জন্যই ভেঙে গেছে ওদের ডিফেন্সটা, ভেঙে গেছে। তাদের তো সবচেয়ে বড় কথা যে এই আর্জেন্টিনা দলের গোলকিপার যা অসাধারণ গোলকিপিং করছেন, এই মুহূর্তে আমার দেখা অন্যতম সেরা তো বটেই, এক সেরাও হয়ে যেতে পারে, আরেকটা ম্যাচ বাকি রয়েছে। কিন্তু ভোজেনার থেকে মানে না না, ও তো ও যে ক্যাপভার্দের গোলকিপার, ও যদি এতদিন খেলতো হয়তো আরো বেশি কোনো কিছু ভট্টর করে ওর। যে কথা বলছিলাম যে এই মেসি সম্পর্কে বলার আগে, শেষ করার আগে যদি আমরা একটা কথা বলে দেই যে আসলে নায়করা এরকমই হয়, শেষ দৃশ্যে নায়ককে জিততে হবেই, আজকে দেখুন না হলে সিনেমা দাঁড়াবে না। আজকে রথযাত্রা, আজকে তো রথযাত্রা, মানে স্নানযাত্রার পরে জগন্নাথ 15 দিন রেস্ট করে, হ্যাঁ, ওর জ্বর টর হয়ে যায়, আমরা মানে পুরাণে কথিত আছে। তারপরে যখন সে সুস্থ হয়ে যখন মানে ভক্তদের দর্শন দেয়, যে রথে চড়ে আসে, আজকে আর্জেন্টিনায় মানে ফুটবলের মহামানব বলা চলে, ভগবান মেসি ঠিক সেই রকম, মানে বিশ্বকাপের রথে চড়ে যেন ও তার দেশের লোকের কাছে নেমে এসেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে আসলে আমরা যেটা বুঝি যে নায়কের মতো সবসময় উনি মারপিট করবেন, ঘটনাটা তা না, তার কিছু ডায়লগও থাকবে। 39 বছরের ডায়লগগুলি দিচ্ছেন কি যে না আমি এতটা দৌড়বো না, আজকে সাংঘাতিক কিছু দৌড়েছেন, ঘটনাটা না, কিন্তু মানে জ্যামুক্ত তীর যখন বেরিয়ে যাচ্ছেন যে সময় দরকার, ঠিক বেরিয়ে চলে গেলেন। দেখুন ডান পায়ে যে সেন্টারটা তুললেন দ্বিতীয় গোলটা করার সময়, মার্টিনেজ শুধু হেডটা করলেন, হেডটা অসাধারণ করেছেন, জায়গায়ও রেখেছেন। পরিবর্তক ফুটবলার হিসেবে ঢুকেই এই লোয়ার্তো মার্টিনেজ দ্বিতীয় গোল করে চলে গেলেন, নিয়ে চলে গেলেন দলটাকে এগিয়ে। আর সবচেয়ে বড় কথা লাস্টের 15 মিনিট আর্জেন্টিনার এই ভয়টা ছিল না যে আমরা গোল খেতে পারি, না কিছুই ছিল না, মানে পেছনে তো গোলকিপার ছাড়া কেউ নেই, হারানোর ভয় ছিল না, একদমই না। মানে আর্জেন্টিনার কথা বলছি, হারানোর ভয় ছিল না, কারণ অপোনেন্টের কোনো স্ট্রাইকার নেই, মিডফিল্ডার নেই, কেউ নেই, যার জন্য যা কিছু ভাঙো, যা যতবার বুলডোজার চালিয়ে ভাঙিয়ে একদম। আমরা যেটা হয়েছে মানে যার দিকে নজর করেছিলাম, হ্যারি কেনকে দেখে খুব অসহায় লেগেছে। কালকে নিজেও নিজের খেলা সম্পর্কে, আমি লাস্ট যখন ওনার ইন্টারভিউটা দেখছিলাম তখন মনে হলো নিজেও একটু হতাশায় ভুগছেন। আসলে এই সমস্ত ফুটবলারদের, মেসির সঙ্গে ফারাক আছে, অনেকটা বিরাট ফারাক রয়েছে। এই সমস্ত ফুটবলারদের মাঠে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এমন কিছু কাজ করে যেতে হয় যাতে দলটা উপকৃত হয়, সেটা করতে পারলেন না। হ্যারি কেন নির্ভর করে রইলেন অন্যদের উপর, যেটা তার দল ভুগে গেল। এবার ফাইনালটা নিয়ে বলি। হ্যাঁ, একটা কথা, আর্জেন্টিনা টিমের যে ডিফেন্স অন্য অনেকের থেকে একটু নড়বড়ে ছিল, কিন্তু ম্যাচ খেলতে 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 ওরা একটা ছন্দে চলে এসেছে কিন্তু একদম। এবং নিকোলাস জার্সি নাম্বার 3 অ্যান্টিসিপেশন কি সাংঘাতিক, প্রথম দিকে এতটা ছিল না, তুমি ঠিকই বলেছো। এবং তাদের সুবিধা হয়েছে, তাদের লাস্ট ডিফেন্স, গোলকিপার তো আত্মপ্রত্যয়ের একটা বিশাল জায়গায় রয়ে গিয়েছে। ফাইনাল কি ভাবছো? আমাদের সময় শেষ। ফাইনালে অ্যাকচুয়ালি স্পেন, আমার মতে, আমি আগেও বলেছিলাম, মানে যেহেতু মেসি আছে এটাই একটা বিরাট বড় জিনিস, কিন্তু তুল্যমূল্য বিচার করলে স্পেনের সম্ভাবনা মানে 55%, 45 না, 45 10ও বলবো না, মানে 2 থেকে 5% বেশি আছে স্পেনের, কারণ ওরা টোটাল ফুটবলটা খেলছে। এবং ওরা ইউরো কাপ থেকে শুরু করে স্পেন পর্তুগালের কাছে 13 মাস আগে পর্তুগালের কাছে হেরে গেছিল, কখনো কখনো পরাজয় জয়ের গন্ধ নিয়ে আসে। এবং স্পেন আপনার যদি জিতে তাহলে যোগ্য দল হিসেবে জিতবে, আর আর্জেন্টিনা আনপ্রেডিক্টেবল, কি করে সেটা বলা যায় না। আমরা অনুষ্ঠান শেষ করছি মধুর শেষ কথাটা নিয়ে, আর্জেন্টিনা কি করে বলা যায় না। তবে আর্জেন্টিনাকে যদি এক্সট্রা টাইম পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়
হ্যাঁ, এটা ঠিক। স্পেনের যা খেলোয়াড়দের যা বয়স, গড় বয়স, প্রচণ্ড দৌড়চ্ছেন, গতি নিয়েই দৌড়চ্ছেন, যে কোনো ডিফেন্সকে ফালাফালা করে দিচ্ছেন। কিন্তু যেহেতু দলটার নাম আর্জেন্টিনা এবং সেই দলে একজন মহামানব রয়েছেন, মেসি, সুতরাং ম্যাচ তুল্যমূল্য বিচারে সমান সমান অবস্থাতেই রয়েছে। আমরা গণৎকার নই, কে জিতবে আমরা বলছি না, তবে ফাইনালটা অসাধারণ ফাইনাল হবে এবং ইউরোপিয়ান ফুটবল এবং ল্যাটিন আমেরিকান ফুটবলের এক যুদ্ধ শুরু হবে, যে যুদ্ধটা হয়তো 78 সালে আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল ম্যাচটাতে হয়েছিল, সেই ফাইনাল ম্যাচটার সঙ্গে আবার তুল্যমূল্য হয়তো আমরা দেখতে পাবো। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।